আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের জন্য হেল ইউনিভার্সিটির ড্রামাটার এপিসোড 2 এক্সপ্লেন করতে চাচ্ছি। যারা এপিসোড 1 দেখোনি তারা আমার চ্যানেলে যেয়ে দেখে নাও। আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের এপিসোডটা ছাড়ার সাথে সাথে চলে আসে আপনাদের কাছে নোটিফিকেশন। এবার যে কোনো ড্রামার সিরিজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন, কারণ আমি নতুন এই ইউটিউবে। প্লিজ, তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো আমরা ড্রামার শুরুতে দেখতে পাই মিয়া পড়ে যায় একটি ছেলের সাথে ধাক্কা খেয়ে। সে যখন উঠে দাঁড়ায় দেখে একটি লাল চুলওয়ালা ছেলে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সে ভাবে, কে এই ছেলেটা, আর আমার দিকে ভাবে অদ্ভুতভাবে তাকিয়ে আছে কেন। ছেলেটা তার দিকে তাকিয়ে থাকতে থাকতে যায়। মিয়াও তার দিকে তাকিয়ে থাকে আর ভাবে, কে এই ছেলেটা। সে তো ঘাবড়ে যায়। সে এত কিছু না ভেবে সোজা চলে যেতে থাকে ক্লাসরুমের দিকে। যেতে যেতে সে হঠাৎই দেখতে পায় মাটির উপরে একটা লাশ ঝুলে আছে। সে ভয়ে চিৎকার করতে থাকে। তখন সবাই সেখানে এসে উপস্থিত হয়। ছেলেটির লাশ দেখে তো ওরা ভয় পেয়ে যায়। জেন বলে, এসব কি করেছে? একটা মেয়ে বলে, নিশ্চয় ব্লাড জ্ঞান করেছে এটা। ছেলেটার জিভে যে লোগোটা লেগে আছে এটা তাদের চিহ্ন। ওরা রেজেন্ট একমাত্র ভাইকে মেরে ফেলেছে। এর মানে খুব জলদি দুই দলের মাঝে যুদ্ধ শুরু হতে চলেছে। জেন বলে, রেজ, এটা আবার কে? মেয়েটা হঠাৎই বলে ওঠে, ডেভিল গড ওয়ারিয়ানের জ্ঞানের লিডার হলো রেজ সেলমারিয়া। জেন আবার বলে, ব্লাড জ্ঞান, ডেভিল গড ওয়ারিয়ান, এরা আসলে কে? মেয়েটা বলে, এরা হলো স্কুলের সবচেয়ে পাওয়ারফুল জ্ঞান। ভালো হয় তোমরা এই জ্ঞানের থেকে দূরে থাকো। তখনই আমরা ক্লাসরুমের সিন দেখতে পাই। সবাই ক্লাসে উপস্থিতি। স্যার একটু দেরি করে আসায় কি বলে, আপনি কি ভুলে গেছেন যারা দেরি করে আসে সুপ্রিমো তাদের ঘৃণা করে? জেন মনে মনে বলে, কে মেয়েটা, এত ভাব কেন? আর এই সুপ্রিমো তো, এটা আবার কে? স্যার সরি বলে ক্লাস করানো শুরু করে, কিন্তু নেকি বারবার জেনের দিকে ঘুরে তাকায়, অদ্ভুতভাবে তাকাতে থাকে এবং তাকে বলে, তুমি কি সব কিছু জানো? জেন মনে মনে ভাবে, এই মেয়ে আসলে কিসের কথা বলছে, আর আমাকে এভাবে বিরক্ত করছে কেন, একা ছাড়ছে না কেন? হঠাৎ নেকি জেনের মুখ ধরে বলে, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, তুমি কি সব কিছু জানো? জেন বিরক্ত হয়ে বলে, না, তবে আমি বের করে নিব। নেকি হেসে বলে, মনে হচ্ছে তোমার কৌতূহল তোমাকে মেরেই ফেলবে। সত্য জানতে হলে এটা তোমাকে বের করতে হবে, না হলে এখানে সবচেয়ে বড় রুলস ভাঙতে হবে। জেন বলে, আমাকে একা থাকতে দাও, আর আমার কোনো কিছু জানার থাকলে আমি নিজেই বের করব। নিকি হেসে বলে, তার মুখে চুইংগাম জেনের দিকে ছুঁড়ে মারে এবং বলে, মরতে না চাইলে চুপচাপ রুলসগুলো মেনে নাও। জেন আবার জিজ্ঞেস করে, তুমি আসলে কে? নিকি বলে, আমি এখানে বড় কুকুরদের মাঝে একজন। কেউ আমার মুখের উপর কথা বলার সাহস পায় না, আর তুমি সেটা করে যাচ্ছ। এই বলে সে জেনের হাতে কলম দিয়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু জেন হাত সরিয়ে ফেলে। মেকি হেসে বলে, তোমার সাহসের প্রশংসা করতেই হয়। জেন আবার জিজ্ঞেস করে, এই ইউনিভার্সিটি কে চালাচ্ছে? কিন্তু নেকি কোনো উত্তর দেয় না। ঠিক তখনই টিচার তাকে ডেকে ক্লাসে মনোযোগ দিতে বলেন। ক্লাস শেষে সবাই নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তারা বলে, স্কুলের বিভিন্ন জায়গায় তারা রক্ত দেখেছে। মিয়া বলেন, তোমরা কি কেউ ওই লাল চুলওয়ালা ছেলেকে দেখেছ? ভ্যানিসা বলে, না, এখানে তো কোনো লাল চুলওয়ালা ছেলে নেই। মিয়া বলে, আমি সত্যিই তাকে দেখেছি, কিন্তু হঠাৎ করে সে গায়েব হয়ে গেছে, আর সে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। সবাই বলে, তুমি হয়তো লাশ দেখে ভয় পেয়ে ভুলভাল দেখেছ। তারা আবারও বলে, জেন এখনো আসেনি, তাদের সবার এখানে দেখা করার কথা ছিল। এদিকে দেখা যায় জেন নিকির পিছু নিচ্ছে, কিন্তু নেকি সেটা বুঝে ফেলে এবং একটি জায়গায় লুকিয়ে যায়। হঠাৎ জেনের উপর সে পিছন থেকে আক্রমণ করে।
জেনে কি বলে, এখন মরার জন্য প্রস্তুত হও। তুমি জানো না আমি অনেক মানুষকে মেরে ফেলেছি। তুমি কি সেই লিস্টে যেতে চাও? জেন প্রশ্ন করে, তুমি কে? নেকি বলে, আমি নেকি কোল্ড। তারপর বলে, নেক্সট টাইম আমাকে বিরক্ত করবে না। এই বলে সে জেনকে ছেড়ে দেয় এবং অন্ধকারে চলে যেতে থাকে। এদিকে সবাই জেনের জন্য অপেক্ষা করছিল। মাথ জেনের জন্য খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ সে জেনকে পছন্দ করত। ভ্যানিসা তাকে শান্ত হতে বলে এবং অতিরিক্ত চিন্তা না করতে বলে। মাথ বলে, আমার সত্যি ওকে নিয়ে চিন্তা হচ্ছে। এই কথা বলে সে জেনকে খুঁজতে বেরিয়ে যায়। বাকিরা তাকে থামানোর চেষ্টা করে বলে, তুমি ক্লাস মিস করতে পারো না, রুলস ভাঙলে কী হবে কে জানে। দেব বলে, চলো ব্লাডি নাইটের সময় ডর্মে না ফিরে সবাই বাইরে গিয়ে দেখে আসলে কি হচ্ছে। মিয়া বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? তুমি কি মরতে চাও, সাথে আমাদেরও কি মারতে চাও? দেব বলে, অবশ্যই না। তখনই জেরম বলে, হ্যাঁ দেব ঠিক বলছে, আমাদের একদিন দেখা উচিত। আসলে বাইরে হচ্ছেটা কি, আর কতদিনে বা এভাবে আমরা লুকিয়ে থাকবো। তখনই ভ্যানিসা বলে ওঠে, আমাদের সুরক্ষা থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর 7টা বাজার আগে ডর্মে ফিরে যেতে হবে। মাত বলে, জেনকে রেখে কীভাবে যাব? কিন্তু জেনকে রেখে যাওয়া ছাড়া তাদের কাছে কোনো রাস্তা নেই। ওদিকে আমরা জেনকে দেখতে পাই, যে ভয়ে সেদিকে বসেছিল। তখনই জেনের কাছে ওই ছেলেটা, যে কিনা জেনের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল কিছুক্ষণ আগে। ওই ছেলেটা হচ্ছে স্কুল গভর্নমেন্ট প্রেসিডেন্ট এবং সুপ্রিমো। তার নাম হচ্ছে এজ। সে এসে জেনকে ধমক দেয়। জেন তো ভয় পেয়ে উঠে দাঁড়ায়। এজ আবারও বলে, তোমার কি ক্লাস নেই, এখানে কি করছো? জেন বলে, তাতে তোমার কি? জেন চলে যেতে নিলে এজ তার হাত শক্ত করে চেপে ধরে। জেন তো খুব ব্যথা পেতে থাকে এবং হাত ছাড়ার জন্য অনুরোধ করতে থাকে। এজ তার হাত ছেড়ে দেয় এবং জেন পড়ে যায়। তখনই এজ বলে, এটা তোমার প্রথম ওয়ার্নিং, পরের বার কোনো রুলস ভাঙলে তোমার হাতটাই ভেঙে দেব। বলে, কে তুমি? এজ বলে, আমি সুপ্রিমো গভর্নমেন্ট প্রেসিডেন্ট। জেন বোঝে, ও এটাই সুপ্রিমো, যাকে কিনা সবাই ভয় পায়। জেন তার হাতের দিকে দেখে, হাতটা একদম লাল হয়ে গিয়েছে এবং হাতের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপর জেন ক্লাসে যায়। ওর হাতের এই অবস্থা দেখে তো বন্ধুরা চিন্তায় পড়ে যায়। তারা বলে, তোমার হাতের এই অবস্থা কিভাবে হলো? তখনই মিস কাট ফার্স্ট এড বক্স দিয়ে বলে, তোমার হাত ঠিক করে নাও, এবং আরও বলে, এটা সুপ্রিমো ফার্স্ট ওয়ার্নিং ছিল, পরের বার এর চেয়েও কঠিন শাস্তি দেওয়া হবে, তাই ভালো হয় রুলস চুপচাপ মেনে চলো। জেন তখন ভাবতে থাকে, এই ইউনিভার্সিটিতে একটা ভুল পদক্ষেপ মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে, কিন্তু কিছু না করলেও ওরা কিভাবে এখান থেকে বের হবে। অন্যদিকে এসএসজি অফিস দেখতে পাই। তখন আমরা ফেজিকে দেখতে পাই, যে কিনা সুপ্রিমো অ্যাসিস্ট্যান্ট। সে বলে, গত রাতে 10 জন স্টুডেন্ট মারা গিয়েছে। তখন ভাইস প্রেসিডেন্ট অনিল বলে, 10 জন না 15 জন মারা গিয়েছে। তখনই ফ্রিজি বলে, ব্ল্যাক ব্লেড গ্যাং রেজের একমাত্র ভাইকে মেরে ফেলেছে। এমনটা যদি চলতে থাকে তাহলে দুই গ্যাংয়ের মাঝে খুব তাড়াতাড়ি যুদ্ধ হতে চলেছে। অনিল বলে, আমি নতুন ছাত্রছাত্রীদের উপর খোঁজ নিয়েছি, সবাই স্বাভাবিক থাকলেও কিন্তু জেন অন্যরকম আচরণ করছে এবং এটাও ধারণা করা যায় সে সবচেয়ে সাহসী একটা মেয়ে, এবং প্রথম ব্লাডি নাইটেও ওকে বাইরে দেখা গিয়েছে। ফেজি বলে, আমার রিপোর্টে তো এত কিছু নেই। তখনই সুপ্রিমো বলে ওঠে, তোমার রিপোর্টে এত ভুল কেন? তুমি কি চাও আমি তোমাকে সেক্রেটারি পদ থেকে বের করে দিই? সুপ্রিমো অনিলকে বলে, জেনের উপর নজর রেখে ওর উপর সব তথ্য বের করতে। এখন বাজে 6:20। জেন ওয়াশরুমে যেতে চাচ্ছিল, কিন্তু তার বন্ধুরা যেতে দেয় না, কারণ কিছুক্ষণ পরেই ব্লাডি নাইট শুরু হবে। জেন এই সময় বাইরে গেলে তার জন্য বিপজ্জনক হতে পারে। জেন বলে, আরে সমস্যা নাই, আমি তো ওয়াশরুমে যাচ্ছি, আর আমি
ব্লাডি নাইট শুরু হওয়ার আগে চলে আসবো, চিন্তা করো না তোমরা। মাত বলে, আমিও তোমার সাথে যাব। জেন তাকে সাথে করে নিয়ে যায়। জেন তাকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে এবং সে ভিতরে চলে যায়। ভিতরে জেন ভাবতে থাকে, এই ভার্সিটিতে আসলে কি হচ্ছে, কেনই বা হচ্ছে। এই ব্যাপারটা আমাকে জানতেই হবে, কিন্তু কিভাবে জানবো? এর জন্য আমাকে ব্লাডি নাইটে বের হতে হবে এবং সব কিছু জানতেই হবে। জেন যখন এসব ভাবছিল তখনই ব্লাডি নাইট শুরু হয়ে যায়। ব্লাডি নাইটের অ্যালার্ম বাজতে শুরু হয়। মানে কি, জেন যখন ওয়াশরুমে যাচ্ছিল তখন 6টা 20। এখন ওয়াশরুমে এত সময় ধরে কি করলো? এর মাঝে 7টা বেজে গেল। আচ্ছা যাই হোক, তারপরে সে ভাবে ব্লাডি নাইট শুরু হয়ে গেছে। সে ঘাবড়ে যায়। সে দ্রুত ওয়াশরুম থেকে বের হয়ে যায় এবং বাইরে এসে দেখে বাইরে সব কিছু শুরু হয়ে গিয়েছে। ও মাতকে খুঁজে পাচ্ছিল না। তখনই কেউ ওর মুখ চেপে সাইডে নিয়ে যায়। তখন আমরা দেখতে পাই এটা আসলে মাত ছিল। তখন এই দুজন লুকিয়ে লুকিয়ে পালাবার চেষ্টা করে। পালানোর সময় কালো মাস্ক পরা ছাত্রছাত্রীরা ওদের দেখে ফেলে এবং তাদের উপর আক্রমণ করা শুরু করে। মাত লড়াই করতে গিয়ে ওর পায়ে প্রচণ্ডভাবে আঘাত পায়। অন্যদিকে আমরা দেখতে পাই অন্য বন্ধুদের কাছে কোনো উপায় ছিল না, তাই তারা মাত এবং জেনকে রেখে ডর্মে ফিরে যায়। আমরা দেখতে পাই জেন এবং মাত একটা বক্সে লুকিয়ে আছে। জেন মাতকে বলে, এখনই ঠিক সময় এই জায়গায় সূত্রটা বের করার। মাত বলে, পাগল হয়ে গেছো তুমি? মৃত্যুর মুখ থেকে এখনই ফিরে আসলাম। জেন তখনই বলে, সত্যিটা জানতে হলে আমাদের একটু রিস্ক নিতেই হবে, আর না হলে আমরা তো এমনিতেই মারা যাব। কারণ মা তোকে বারবার অনুরোধ করতে থাকে এমনটা না করার জন্য। মাত বলে, আমি এই জায়গার সম্পর্কে কিছু জানতে পেরেছি, যা জেনেছি তা আমি তোমাকে ডর্মে গিয়ে বলবো। যা শুনে জেন কিছুটা শান্ত হয়। তারা কোনো সাহস শব্দ না পেয়ে আস্তে আস্তে করে বক্স থেকে বের হতে থাকে। বের হওয়ার সাথে সাথে মাঠ হঠাৎই পড়ে যায়। তার তো সামান্য একটু আঘাত লেগেছিল, তাহলে সে পড়লো কীভাবে? কিন্তু ওর অবস্থায় অনেক খারাপ হয়ে যায়। মাত জেনকে এখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু জেন ওকে একা ফেলে যেতে চায় না। সে কান্না করতে থাকে, বুঝতে পারে না সে এখন কি করবে। ঠিক তখনই ও ছাত্রছাত্রীরা তাদের ঘিরে ফেলে। জেন তাদেরকে বলে, আমরা তোমার কি ক্ষতি করেছি, প্লিজ আমাদেরকে যেতে দাও। ঠিক তখনই লাল মাস্ক পরা একটি ছেলে আসে। তাকে দেখে সবাই ভয় পেয়ে চলে যায়। জেন ছেলেটাকে ভালো করে লক্ষ্য করে, তার একটা চোখ লাল ছিল। আর ছেলেটা মাতকে কাঁধে তুলে তাদেরকে ডর্মে এগিয়ে দেয়। ওদের দেখে বন্ধুরা তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেয় এবং তাদেরকে ভিতরে আসতে দেয়। ছেলেটা মাতকে টেবিলের উপরও শুইয়ে দেয়। তখনই জেন বলে, ব্ল্যাক ব্লাড গ্যাং আমাদের উপর হামলা করেছিল। বুঝলাম না, সামান্য একটা আঘাতের কারণে ওর অবস্থা এতটা খারাপ হয়ে যাওয়ার কারণ কি? লাল মাস্ক পরা ছেলেটি বলে, কারণ সেখানে বিষ মেশানো ছিল। তাদের দিকে ইঞ্জেকশন ছুঁড়ে মেরে লাল মাস্ক পরা ছেলেটি বলে, ওটাতে বিষ মেশানো ছিল। জলদি এটা পরিষ্কার করে এই ইঞ্জেকশনটা তাকে পুশ করে দাও। যদি তোমাদের বন্ধু স্ট্রং হয় তাহলে বেঁচে যাবে। এর সাথে ছেলেটা গায়েব হয়ে যায়। ওরা তো সবাই অবাক হয়। লাল মাস্ক পরা ছেলেটি বাইরে গিয়ে তার মাস্ক খোলে। আমরা জানতে পারি সে হচ্ছে আসলে রেস সিলভানিয়া, অর্থাৎ ডেভিল গড গ্যাং ওয়ারিয়ানের লিডার। আর এরই মাঝে হেল ইউনিভার্সিটির দ্বিতীয় এপিসোডটি শেষ হয়ে যায়। আমার মনে একটা প্রশ্ন জেগেছে, হয়তো তোমাদের মনে একই প্রশ্ন থাকতে পারে। যেখানে কেউ কাউকে সাহায্য করে না, সবাই সবার শত্রু, সেখানে এই ছেলেটা কেন জেন এবং তার বন্ধুদের সাহায্য করেছে তা আমরা সামনের এপিসোডগুলোতে জানতে পারবো। তা আজকের মতন এখানে বিদায়। বাই বাই, সবাই ভালো থাকবেন।